চলুন দর্শক আবারও ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী ফকির চানের কাছে। আবারও স্বাগত জানাচ্ছি। আড্ডা শুরু করার আগে আসলে একটা গান শুনতে চাই আপনার কাছ থেকে। শ্রদ্ধেয় রমেশ শীলের কথা এবং সুরে শোনাচ্ছি। আমার বন্ধু যে এলো না, মনের দুঃখ গেল না, সহে না জ্বালা পরাণে, সহে না জ্বালা পরাণে, সহে না জ্বালা পরাণে, সহে না জ্বালা পরাণে, সহে না জ্বালা পরাণে। মনে করি আশা পাবো ভালোবাসা, মন প্রাণ সপেছি তার চরণে, আমি মন প্রাণ সপেছি তার চরণে। মনে করি আশা পাবো ভালোবাসা, মন প্রাণ সপেছি তার চরণে। কুলেতে দিয়া কালি মাথায় কলঙ্কের ডালি, কুলেতে দিয়া কালি মাথায় কলঙ্কের ডালি, দুহাতে তুলিয়া নিলাম তার কারণে, আমি দুহাতে তুলিয়া নিলাম তার কারণে। সহে না জ্বালা পরাণে, সহে না জ্বালা পরাণে। দারুণ সুন্দর একটা গান দিয়ে শুরু হলো, কণ্ঠে একটা দারুণ জাদু রয়েছে। বর্তমানে আসলে কি নিয়ে ব্যস্ততা কাটছে সব থেকে বেশি, গানের চর্চা নাকি অন্যান্য শো নিয়েও? নতুন কিছু মৌলিক গান নিয়ে কাজ করছি, পাশাপাশি শো করছি, সব মিলে একটা ব্যস্ততার মধ্যেই আছি আর কি। নতুন নতুন গান করছেন, পাশাপাশি মৌলিক গানের পেছনেও রয়েছেন, তো সম্প্রতি একটি গানে আপনি কণ্ঠ দিয়েছেন, সেই সম্পর্কে জানতে চাই। খুব চমৎকার একটা গান এটা। এটার কথা হচ্ছে আহমদ ফারুক সাহেবের চমৎকার একটি গান। আজকে প্রকাশ করছি না, আচ্ছা, যেহেতু আসতেছে, এটা গোপনই থাকলো। তবে আশা রাখি চমৎকার একটা কাজ হবে। ইতিমধ্যে অনেকটা কাজ আমরা করতে সক্ষম হয়েছি, কিছু বাকি আছে, খুব তাড়াতাড়ি আসবে। এবার একটু চলে যাই পেছনের দিকে। আপনার যে রিয়েলিটি শো এর মাধ্যমে আসলে আপনার আশা, সেই রিয়েলিটি শো নিয়ে, সেটা সম্ভবত 2022 সালের একটা শো ছিল, তো তখনকার অনুভূতি কেমন ছিল? কিছু কিছু বিষয় থাকে যেগুলা অন্তরে ধারণ করা যায়, অনেক সময় বলা যায় না মুখে। তো ম্যাজিক বাউলিয়ানা তেমন একটা জায়গা আমার জন্য। মূলত হচ্ছে আমি যে জায়গা থেকে উঠে এসেছি, আপনি জানবেন বা দেখেছেন বা জানেন, গ্রাম অঞ্চলে যে বাউল গান হয়, পালা গান হয়, সেই পালা গান থেকে আমার শুরুটা সঙ্গীতের। তো আস্তে আস্তে ওইখান থেকে আমার গুরুজন যারা ছিলেন, এখনও যারা আছেন, তারা বলতেছিল যে একটা রিয়েলিটি শোতে অংশগ্রহণ করো। তো তাদের কথা রক্ষা করার জন্যই অংশগ্রহণ করি, যদিও তখন ভিতরে তেমন একটা ভাবনা চিন্তা ছিল না যে এটাতে আমি যাব, অংশগ্রহণ করব, পার্টিসিপেট করতে পারবো, এরকম চিন্তা ভাবনা ছিল না। শুধু গুরুজনদের কথা রক্ষা করার জন্য অংশগ্রহণ। তো আসলাম, অডিশন দিলাম, কেমনে জানি হয়ে গেলাম বিভাগীয় পর্যায়ে। তো আস্তে আস্তে চলে আসলাম স্টুডিও রাউন্ডে। তারপরে তো আমাদের 50,000 পার্টিসিপেন্টের মধ্যে সেরা 18 জন থেকে দ্বিতীয় স্থান পর্যন্ত পৌঁছাতে পেরেছি আল্লাহর রহমতে, ওস্তাদ গুরুজনদের দোয়ায়। সব থেকে চাপ মনে হচ্ছিল কোন রাউন্ডটাতে, বা কখন মনে হচ্ছিল যে এই রাউন্ডটা যদি মানে পার হতে পারি তাহলে হয়তো একটা জীবনে নতুন আশা? এখানে সেরা 18 জন আমরা যারা ছিলাম সবাই খুব ভালো গায়, তো তাদের সাথে আসলে গাওয়া এটা আমার জন্য খুব কষ্টের ছিল। তো আমার জন্য প্রতিটা পর্বই অনেক কঠিন ছিল, এখানে স্পেশাল কোনো পর্ব ছিল না। প্রতিটা পর্বই আমি চিন্তা করতাম যে আজকে যদি আমি ভালো করতে পারি, এটাই হবে আমার জন্য সর্বশেষ, এরকম একটা বিষয় চিন্তা করতাম সব সময়। জীবনের প্রথম গানের হাতেখড়িটা কখন হয়েছিল, বা কখন গানটা শেখা হয়েছিল? গান শেখার যে বিষয়টা, আমার পরিবারে আমার দাদা সঙ্গীত করতেন টুকটাক,
আমার বাবাও গাইতেন। তো যেহেতু পরিবারে সঙ্গীতটা ছিল, তো ছোট থেকেই একদম গানের সাথে গুনগুনিয়ে গান করতাম। বাড়ির সামনে বসে যখনই একদম একা থাকতাম তখনই গান। তো গানের শুরুটা এমন, বাবা একদিন বলতেছিলেন যে তুই যদি গানের সাথে থাকতি তাহলে আমার খুব ভালো লাগতো। তার কারণ হলো আমার দাদা সঙ্গীতের সাথে ছিল, কিন্তু তেমন ভালো কিছু করতে পারেনি। আমার বাবাও সঙ্গীত পছন্দ করতেন, কিন্তু উনিও তেমন কিছু করতে পারেননি। তো বাবার ইচ্ছা যে আমি যেন সঙ্গীতের সাথে থাকি, ভালো কিছু করতে পারি বা না পারি ওইটা পরের বিষয়। তো যেদিন বাবা বললেন যে তুই সঙ্গীতের সাথে থাকলে আমার ভালো লাগতো, তখন থেকেই চিন্তা করলাম যে যাদের মাধ্যমে দুনিয়াতে আসা, যদি তাদের একটা কথাও রক্ষা করতে পারি আমার জীবন সার্থক হবে। তো তখন থেকেই আমি সঙ্গীতের সাথে আছি, সম্ভবত 2012 সন থেকে। আচ্ছা, 2012 সাল থেকে। প্রথম কোন গানটা স্টেজে গাওয়া হয়েছিল বা প্রথম কোন গানটা গাওয়ার পর দর্শকদের কাছ থেকে বাহবা পেয়েছিলেন? আমার যিনি গানের গুরু, যিনি শ্রদ্ধেয় বাউল কিতাব আলী সাহেব, যিনি কিছুদিন আগে আমাদেরকে ছেড়ে পর্দা নিয়েছেন। তো আমি সঙ্গীতে আসার আগে অন্য একটা কাজে জড়িত ছিলাম, ওইটার পাশাপাশি অন্যান্য কাজ করতাম। তো ওই দিন ছিল আমার পরীক্ষা। আচ্ছা। গুরুজি বললেন যে আজকে এমন জায়গায় একটা প্রোগ্রাম আছে, তুমি চলো, তোমার একটা গান শুনবো, দেখি তোমার কি অবস্থা। তো ওইখানে গেলাম। একটা খুব পরিচিত গান, তুমি কোন বা দেশে রইলা গো দয়াল চান, তোমায় না দেখিলে বাঁচে না আমার প্রাণ, কোন বা দেশে রইলা গো দয়াল চান, ওটাই ছিল আমার প্রথম গান। আচ্ছা। এবং ওস্তাদজি ওই দিন খুব খুশি হয়েছিলেন এবং ওই দিন থেকেই ওনার কাছে তালিম নেওয়া শুরু হলো। এই গানের 2 লাইন শুনতে চাই। তুমি কোন বা দেশে রইলা গো দয়াল চান, তোমায় না দেখিলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখিলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা গো দয়াল চান। দারুণ। আপনার নাম সাথে আপনার নামের সাথে আসলে আপনার বর্তমান কাজ খুব মিলে যায়, তো এটা কি ছোটবেলা থেকে এই নাম ছিল? না, একদম না, একদম না। এই নামের সাথেও আমার গুরুজি জড়িত। আমার আগে একটা নাম ছিল। আচ্ছা, কি নাম ছিল? ওটা বলা যাবে না, যেহেতু সঙ্গীত হচ্ছে গুরুমুখী বিদ্যা। তো যেদিন গুরুজি বললেন যে উনি আমাকে আবার তুই করে বলতো যে তোর নামটা পরিবর্তন করলে কেমন হয়, আমি বললাম আপনি আমার গুরুজি, আপনি আমার গুরু। সঙ্গীত যেহেতু গুরুমুখী বিদ্যা, গুরুর কথা রক্ষা করা হচ্ছে একজন শিষ্য বা একজন ভক্ত, একজন ছাত্রের জন্য এটা অনেক কিছু। আপনার যেটা ভালো হয় আমি সেটাই করতে রাজি আছি। তখন উনি বললেন যে ঠিক আছে, তুই আমাকে 2টা দিন সময় দে, আমি দেখছি তোর জন্য কি করা যায়, কি নাম রাখা যায়। তো 2 দিন পরে উনি বলতেছে তোকে ফকির চান বলে ডাকবো আমি বললাম ঠিক আছে গুরুজি, আজ থেকে আমি ফকির চান। বাবাও সাথে ছিল এবং আমার জন্ম নিবন্ধন থেকে শুরু করে যা কিছু ছিল সব কিছু ওই দিন থেকেই পরিবর্তন করার শুরু করেছি। এবং এখন পর্যন্ত সঙ্গীতে আসার পর থেকে এখন যদি আমার গ্রামে যান, আমার যে আগের যে নাম ছিল ওই নামে যদি কারো কাছে জিজ্ঞাসা করেন আমাকে চিনবে না। আর ফকির চান বললে আশা করি যে এলাকায় মোটামুটি সবাই চিনবে, কিন্তু আগের নাম আর কেউ জানে না। অনেক ধরনের সঙ্গীত আসলে আমরা শুনে থাকি, তো আপনার ক্ষেত্রে কি কেবলমাত্র ফোক সঙ্গীতেই আপনি রয়েছেন? যেহেতু বাউল গানটার মাধ্যমে শুরু করেছি আমি, বাউল পালা গান, বিচার গান, মালজোড়া গান, এক এক অঞ্চলে এক একভাবে বলা হয়, আমি এটা নিয়ে কাজ করতে আগ্রহী বেশি। আর পাশাপাশি নিজের জন্য অন্যান্য গাই, কিছু চেষ্টা করি যেগুলা অন্যজনকে শোনানোর মতো না। যেমন ভালো গাইতে পারি না, যে কারণে অন্যজনকে শোনাবো না কখনো, কোনো দিন না, এই দুঃসাহস আমি করতে চাই না। তবে নিজের জন্য অনেক সময় আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ওনার কিছু গান আছে যেগুলো আমার খুব পছন্দের। আমি শোনার পাশাপাশি মাঝে মধ্যে গাওয়ার চেষ্টা করি। সামনে কি কি কাজ আসতে যাচ্ছে? বেশ কিছু মৌলিক গান তো চলছেই, আর
এখন আমি যার কাছে শিখছি উনি হচ্ছে আমাদের নেত্রকোনা অঞ্চলের শ্রদ্ধেয় এনামুল হক ফকির সাহেব। উনি আমাদের নেত্রকোনা অঞ্চলের শ্রদ্ধেয় বারী সিদ্দিকী স্যারের সাথে অনেক দিন সঙ্গ করেছেন, অনেক বছর। তো ওনার কাছে শিখছি এখন বর্তমান সময়ে, যেহেতু আমার গুরুজি আমাদেরকে ছেড়ে চলে গেছেন আপন দেশে, ওনার পরম বন্ধুর ডাকে সাড়া দিয়েছেন। তো ওনার কাছে এখন এনামুল হক ফকির সাহেবের কাছে শিখছি। তো আমাদের নেত্রকোনা অঞ্চলে অনেক গীতিকবি রয়েছেন যারা অবহেলিত। আপনি কয়েকজন ছাড়া তেমন বেশি গীতিকবিকে চিনবেন না। যেমন রশিদউদ্দিন সাহেব, শ্রদ্ধেয় রশিদউদ্দিন সাহেব, উকিল মুন্সি সাহেব, জালালউদ্দিন খাঁ সাহেব, তাদেরকে সারা বিশ্বের মানুষ চেনে। কিন্তু আরো অসংখ্য সাধক আছে যাদেরকে এখনো চেনে, কিছু কিছু মানুষে হয়তো চেনে কিন্তু পুরোপুরিভাবে চেনে না। আমি এনামুল হক ফকির সাহেবকে নিয়ে, আরো গুণীজন যারা আছেন তাদেরকে নিয়ে আমাদের নেত্রকোনা অঞ্চলে অবহেলিত যারা, অবহেলিত না মানে প্রকাশটা হচ্ছে না, আস্তে আস্তে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তাদেরকে নিয়ে কিছু কাজ করার চেষ্টা করছি। আচ্ছা, আপনি বলছিলেন যে আসলে গানের প্রতি ভালোবাসাটা সেই অনেক ছোটবেলায় ঢুকে গিয়েছিল এবং এখন সেই গান নিয়ে কাজ করছেন। এই গানগুলো, অনেক গানই আসলে দেখা যাচ্ছে এখন আমরা জানি না বা শুনি না। এই না জানা গানগুলোকে আনার জন্য সবার সামনে এটা নিয়ে কি করছেন? প্রথম কথা হচ্ছে এগুলা সঠিকভাবে, সঠিক যে লেখা সেই লেখাটা সংগ্রহ করতে হবে। একদম। তারপরে আমরা বিভিন্ন মাধ্যমে, যেমন আমি মাঝে মধ্যে টুকটাক টেলিভিশন শো হচ্ছে, করছি, এমনি আউটে করছি, ওইভাবে প্রকাশ করছি। আর আমাদের নেত্রকোনায় যারা আছে, বড় বড় যারা আছে তারা করছে। পাশাপাশি আমাদের যে সংগঠনগুলো আছে সেগুলাতে আমরা সবাইকে চেষ্টা করছি সেই গানগুলা গাওয়ানোর জন্য। একটা গান যদি আজকে একটা স্টেজে গাওয়া হয় তাহলে দেখা যায় খোলা মঞ্চে একটা প্রোগ্রামে গেলে অনেক ইউটিউবার থাকে, বর্তমান সময়ে ইউটিউব চ্যানেল থাকে, অভাব নাই। তা আপনি যদি একটা নতুন গান করেন তাহলে এই গানটা অনেকগুলা ইউটিউব চ্যানেল চলে যাচ্ছে। তো এটাও একটা মাধ্যম প্রচার প্রকাশের। তো এইভাবেও চেষ্টা করছি। তো সবাই তো আর সম্ভব না টেলিভিশনে গান করা, হয়তো দু একজন করছে, তারা তো টেলিভিশনে করছেই, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং অন্যান্য টেলিভিশন চ্যানেলে করছে। অনেক বিষয় সম্পর্কে জানলাম, গান সম্পর্কে জানলাম, আপনার সম্পর্কে জানলাম। শেষ মুহূর্তে আমাদের দর্শক যারা রয়েছে তাদের যদি কিছু বলার থাকে। আপনারা সুস্থ যে সংস্কৃতি, সুস্থ যে সঙ্গীত, সুস্থ যে গান, সেই গানটাকে ধরে রাখবেন। আপনারা যদি চান তাহলে অবশ্যই সেটা সম্ভব। যেন আমাদের সুস্থ ধারার যে লোকসঙ্গীত, সুস্থ ধারার যে বাউল সঙ্গীত, সুস্থ ধারার যে গ্রামাঞ্চলে যে গান হয়, সেই সুস্থ ধারার সঙ্গীত আপনারা যদি চান তাহলে হয়তো ধরে রাখা সম্ভব। নয়তো আমাদের সাধকদের যে সৃষ্টি আমরা হারিয়ে ফেলবো। আপনার সাথে আজ কথা বলে খুব ভালো লাগলো। অনেক সুন্দর সুন্দর কাজ আপনি সামনে নিশ্চয়ই আমাদের উপহার দেবেন। নতুন গানগুলোর জন্য অনেক শুভকামনা। আমরা আজ একদম শেষ মুহূর্তে চলে এসেছি, শেষ করব। তবে শেষ করতে চাই আপনার কাছ থেকে একটা গান শুনতে শুনতে। তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিং লেখক এডগার অ্যালান পোর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আমি প্রভাবিত হলে আর অন্যকে প্রভাবিত করতে যাই না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান শুনবো। ম্যাজিক বাউলিয়ানায় এই গানটি করেছিলাম আমি শ্রদ্ধেয় এনামুল হক ফকির সাহেবের কথা এবং সুরে শোনাচ্ছি। অমাবস্যায় পূর্ণিমার চাঁদ, অমাবস্যায় পূর্ণিমার চাঁদ, মুর্শিদ দয়ায় মিলে পীড়িতের নাও শুকনা দিয়া চলে, ও চলে রে পীড়িতের নাও শুকনা দিয়া চলে। অমাবস্যায় পূর্ণিমার চাঁদ, অমাবস্যায় পূর্ণিমার চাঁদ, মুর্শিদ দয়ায় মিলে
পীড়িতের নাও শুকনা দিয়া চলে, ও চলে রে, পীড়িতের নাও শুকনা দিয়া চলে, ও চলে রে, পীড়িতের নাও শুকনা দিয়া চলে।